হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। জুজুৎসু কাইজেনের 32 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আর গতকাল ভিডিও আসনের কাউন্টার হচ্ছে আমাদের যে স্ক্রিপ্ট রাইটার ও ছুটিতে ছিল, এবং বুঝতেই পারছো জুজুৎসু কাইজেন নর্মালি বোঝা কতটা। তো যে স্ক্রিপ্ট লেখে ওর কিন্তু অনেক কষ্ট হয়, তো ওকে মাঝে মাঝে আমাদের ব্রেক দিতে হবে, কারণ আমরা সবাই মানুষ। তবে গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, এবং আমি তোমাদের যেটা বারবার বলে থাকি, তোমাদের অবশ্যই বিজ্ঞাপনটা স্কিপ করতে হবে। এবং যে কোম্পানির বিজ্ঞাপন আসুক না কেন, সেটা কোনো ট্রেডিং সাইট হতে পারে, সেটা কোনো তোমার আর্নিং সাইট হতে পারে, এবং নিশ্চিত থাকো এই ধরনের যে ট্রেডিং আর্নিং যে ওয়েবসাইট বা অ্যাপগুলো থাকে, সেখানে গেলে তুমি নিশ্চিত তুমি তোমার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো বিজ্ঞাপনটা প্লে হবে, বাট তোমরা যেটা করবে এখনই ডিসক্রিপশনে গিয়ে ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। বিজ্ঞাপনের মতো চলুক, দেখার দরকার নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে সাবেস 100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই হোক, গত পর্বে আমরা কি দেখেছিলাম যে একদিকে ইউজি আর হাকারি লড়াই করছে, এবং অন্যদিকে মেগুমি, পান্ডে এবং কিরারা ফাইট করছিল। তো লাস্টের দিকে আমরা দেখেছিলাম যে মেগুমি ফাইনালি তার সারপ্রাইজ অ্যাটাক দিয়ে কিরারাকে হারাতে সক্ষম হয়। আর এই চ্যাপ্টারের শুরুতেই দেখা যায় মেগুমি কিরারার পিঠের উপর বসে তাকে আটকে রেখেছে। মেগুমি কিরারাকে বারবার রিকোয়েস্ট করে যে প্লিজ একবার আমার কথা শোনো, কিন্তু কিরারা তখন বলে ওঠে তুমি কি প্ল্যান করে আমাকে ওই কুকুরের সাহায্যে হারিয়ে দিয়েছো? মেগুমি বলেন না, আমি আগে থেকে কোনো প্ল্যান করিনি, কিন্তু যখন আমি প্রথমবার আমার ডিভাইন ডগগুলো এনেছিলাম, তখনই কোন একটা কার্স এনার্জির জন্য আমার ডিভাইন ডগগুলো আমাকে চুম্বকের মতো ওর দিকে টেনে নিচ্ছিল। আমি জাস্ট একটা রিস্ক নিয়েছিলাম আর তাদের তোমাকে বন্দী করতে সক্ষম হয়েছিলাম। আর তখন কিরারা বলে তুমি একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, কিন্তু সেই হিসেবে মোটেও কিউট না। মনে হয় সিরিয়াসলি এতে কি বোঝালো? তো যাই হোক, তখনই মেগুমি করে কি দ্রুত ওর পেটের উপর থেকে নেমে মাথা নিচু করে বলে আমাদের হাতে বেশি সময় নেই, দয়া করে আমার কথা একবার শোনেন। আর মেগুমির এত ভদ্রতা দেখে কিরারার মন গলে যায় এবং ওর কথা শুনতে রাজি হয়ে যায়। আর তখনই দেখা যায় হাকারি আর ইউজি যে রুমে ছিল, সেই রুম থেকে অনেক শব্দ আসছে, আর সেই রুমের দরজা ভেঙে ইউজি বাইরে চলে আসে। আর ইউজির এই অবস্থা দেখে মেগুমি অনেক চিন্তায় পড়ে যায়। ইউজি কি তাহলে হাকারিকে বোঝাতে পারেনি, উল্টো মারামারি শুরু করে দিয়েছে? এবং এখানে আমরা দেখতে পাই হাকারি কিন্তু ইউজির উপর প্রচন্ড রেগেছিল, কিন্তু ইউজি তখন মেগুমিকে বলে মেগুমি তুমি আমাদের মধ্যে আসবে না। আর হাকারি তখন বলে তুমি কি আমাকে সিরিয়াস কিছু মনে করছো না? তুমি একাই হ্যান্ডেল করতে পারবে, এত সাহস? আর তারপর হাকারি করে কি ইউজির উপর অ্যাটাক করতে থাকে, এবং সেই ইউজিকে একের পর এক পাঞ্চ করতে থাকে। কিন্তু হাকারি লক্ষ্য করে ইউজি ইচ্ছা করে ওর অ্যাটাক ব্লক করছে না বা ডস করছে না, এমনকি ইউজি কোনো কাউন্টার অ্যাটাকও করছে না। তো হাকারি যতবার ইউজিকে নিচে মেরে ফেলে দিচ্ছে, ইউজি ততবারই উঠে দাঁড়াচ্ছে, এবং হাকারি করার পাঞ্চের ফলে ইউজির নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। আর ইউজি তখন মনে মনে চিন্তা করতে থাকে এটা শিরুত হওয়া কোনো ফাইটের মতো না, আমাকে যেভাবেই হোক হাকারিকে রাজি করাতে হবে। আর তাই আমি কোনো ফাইট ব্যাক করবো না, ওর অ্যাটাক কোনো ডসও করবো না, ও যতক্ষণ আমাকে মারতে পারে মারো। তো ইউজির এই প্ল্যানটা কাজে লাগে, মানে ইউজি এরকম করার কারণে হাকারি ইউজির উপর ইমপ্রেসড হয়ে যায়। আর হাকারি তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে আমি ততক্ষণ তোমার কথা শুনবো। আর তখন মেগুমিও চিৎকার করে হাকারিকে বলে একবার আমাদের কথা শুনো। কিন্তু হাকারি তখন ইউজিকে বলে এটাই আমাদের প্রথম দেখা, তাহলে তুমি কিভাবে আমাকে বিশ্বাস করছো যে তোমরা কোনো কথা বললে সেটা আমি শুনবো? তখন ইউজি বলে কারণ আমার সিনিয়ররা বলেছে আপনি অনেক বেশি স্ট্রং। আর তখন হাকারি আবার ইউজিকে একটা পাঞ্চ মারে, কিন্তু এবারে ইউজি উঠে দাঁড়ায়। আর হাকারি তখন বলে তোমরা আমার কাছে কেন এসেছো? তোমাদের কোনো সাহায্য লাগলে তোমরা জুজুৎসু টেকের অন্য কোনো সোর্সদের কাছে যেতে পারতে, নানামি আছে, প্রিন্সিপাল ইয়াগা রয়েছে, কিংবা গোজো রয়েছে, তাদের কাছে যেতে পারতে। আর এই কথা বলে হাকারি আবারও করে কি ইউজির উপর আক্রমণ করে। আর ইউজিকে এরকম মার খেতে দেখে পান্ডা, মেগুমি, কিরারা সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায়। তবে এবার হাকারির কাছে মার খেয়ে ইউজির অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে হাকারি বলে ওঠে এই ছেলে তুমি কি মারা গিয়েছো? আর তখন ইউজি আবার উঠে দাঁড়ায়। আর এটা দেখে হাকারি অনেক অবাক হয়েছে এবং বলে এই ছেলেটাকে আমি যত মারছি ছেলেটা আবার উঠে দাঁড়াচ্ছে। আর তখন ইউজি বলে আমি শুধুমাত্র একটা কক, আর আমার এই দায়িত্ব আমার পালন করতেই হবে। আর একবার তোমাদের কিন্তু কক অর্থ আমি বুঝিয়েছি, কক হচ্ছে মনে করো সাধারণ মানের একটা জাদুকর, মানে গোজো নানামিদের মতো সুপ্রিম লেভেলের নয়। এবং এখানে ইউজি এই কথা এই জন্যই বলেছে যে আমি একজন সাধারণ মানুষ, শুধুমাত্র আপনার কাছে একটা খবর পৌঁছাতে এসেছি। তো হাকারি তখন ইউজির এই মার খেয়ে সহ্য করা এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলবে এটাই বুঝতে পারে যে নিশ্চিত বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে। আর তখন হাকারি মেগুমি এবং পান্ডাকে উপর আসতে বলে। তো হাকারি তখন বলে চলো একটা ডিল করি। মেগুমি তখন চিন্তা করতে থাকে হাকারি কি তাহলে ফাইনালি রাজি হয়ে গেল? আর তখন হাকারি ইউজির মাথায় হালকা টোকা মেরে বলে তুমি আবার কখন থেকে সাধারণ মানুষদের সাহায্য করা শুরু করেছো? তো যাই হোক, এখানে হাকারির পরিচয় একটু দিতেই হচ্ছে আমাকে। দেখো জুজুৎসু কাইজেনে এখনো কিন্তু হাকারি আসেনি, মানে মেন যে সিরিজটা চলছে অ্যানিমেশনে কিন্তু এখনো হাকারি আসেনি, কিন্তু তারপর ওই মানগা থেকে হাকারির কিন্তু হিউজ ফ্যান বেস রয়েছে। তুমি যদি খালি ইউটিউবে হাকারি ডান্স এডিট লিখে সার্চ করো, কিংবা টিকটকে হাকারি ডান্স এডিট লিখে সার্চ করো, অ্যাভেলেবল হাকারি ডান্স মুভের তুমি ভিডিও পাবে। আমি হাকারি ডান্স মুভের ভিডিওটা এখন একটু প্লে করে দিচ্ছি।
আর এবার দেখো হাকারির এই ডান্স মুভের উপরে কিন্তু অনেক অনেক টিকটক তৈরি হয়েছে। তো আমি দুটো টিকটকও প্লে করে দিচ্ছি। তো যাই হোক, মোটামুটি বুঝতে পেরেছো যে হাকারি এখনো অ্যানিমেশনে আসেনি, তার আগে মনে করো মানগা থেকে এত হিট। তো আমার বিশ্বাস একসময় হাকারিও তোমাদের ফ্যান বানিয়ে ফেলবে, মানে আমার মনে হচ্ছে আর কি। তো যাই হোক, এরপর ইউজি করে কি হাকারিকে প্রথম থেকে সব বলতে শুরু করে যে গোজো সিল হয়ে গিয়েছে। তো এই কথা শুনে হাকারি অবাক হয়ে যায়, এটা কিভাবে পসিবল যে গোজো আটকা পড়েছে, গোজোর মতো এত শক্তিশালী একটা পার্সন আটকা পড়ে গিয়েছে। আর তখন হাকারি বলে তাহলে তুমি নানামি আর প্রিন্সিপাল ইয়াগার সাহায্য নিতে পারতে, তারাও অনেক শক্তিশালী। কিন্তু ইউজি তখন বলে প্রিন্সিপাল ইয়াগা এবং নানামি তারা দুজন অলরেডি মারা গিয়েছে। আর ইউজি তখন পান্ডার কাছে ক্ষমা চায় এবং বলে আমি সরি পান্ডা, তোমাকে আমি প্রিন্সিপাল ইয়াগার মৃত্যুর ব্যাপারে বলিনি। পান্ডা তখন বলে না, আমি আগে থেকেই জানি প্রিন্সিপাল ইয়াগা শিবিরতে মারা যায়নি, তাকে জুজুৎসু টেকের যারা হায়ার অথরিটি ছিল তারা মেরে ফেলেছে। মানে আসলে ইউজি জানতো না যে প্রিন্সিপাল ইয়াগাকে যখন মেরে ফেলা হয় তখন পান্ডা সেখানেই ছিল। তো এখানে প্রিন্সিপাল ইয়াগা নানামের মৃত্যুর কথা শুনে হাকারিও খুব কষ্ট পায়। আর হাকারি একটু বেশি কষ্ট পায় একটা কারণেই, কারণ জুজুৎসু হাই হাকারির সবচেয়ে ফেভারিট পার্সন যারা ছিল তারাই মারা গিয়েছে, যেমন প্রিন্সিপাল ইয়াগা, গোজো এবং নানামি। এবং তাদের পক্ষে যারা ছিল তারা আজকে অনেক বেশি বিপদে রয়েছে, মানে ইউজি মেগুমির আর কি। তো সব কথা শোনার পরে ইউজি তখন হাকারিকে ওই কালিং গেমের ব্যাপারে বলতে থাকে এবং হাকারিকে পার্টিসিপেট করতে বলে। আর হাকারি তখন প্রিন্সিপাল ইয়াগা, নানামি এবং গোজোর জন্য রাজি হয়ে যায়। তবে এখানে হাকারি একটা কথা বলে, আমি তোমাদেরকে সাহায্য করব, কিন্তু কালিং গেম শেষ হওয়ার পরে তোমাদেরকেও আমার একটা সাহায্য করতে হবে। তখন মেগুমি সরাসরি বলে আচ্ছা ঠিক আছে, কালিং গেম শেষ হওয়ার পরে তোমার যা দরকার আমরা তোমার সাথে থেকে সাহায্য করবো। হাকারি বলে তোমার কি ধারণা আছে আমি কোন বিষয়ে কথা বলছি? মেগুমি তখন অনেক ভাব নিয়ে বলে কোনো সমস্যা নেই, কঠিন কিছু হবে না, কারণ আমি এখন জেনিন ক্ল্যানের হেড। এটা শুনে হাকারি আর কিরার আরো বেশি অবাক হয়ে যায়। বিশেষ করে হাকারির ব্যবহার মেগুমির জন্য অনেক চেঞ্জ হয়ে যায়। কিন্তু পরের দিনে ওদের কাছে খবর আসে যে জেনিন ক্ল্যান এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, জেনিন ক্ল্যানের এখন আর কোনো অস্তিত্ব নেই। আর জেনিন ক্ল্যানকে তো আমাদের মাকেই ধ্বংস করলো। তো যাই হোক, তখন সেখানে কোগানে নামে একজন আসে এবং সেই ইউজিকে বলে কালিং গেমে নতুন একটা নিয়ম অ্যাড করা হয়েছে, মানে আগে তো 8টা নিয়ম ছিল, এখন আরেকটা নিয়ম অ্যাড হচ্ছে। তো এই নিয়মটা হচ্ছে প্লেয়াররা চাইলে অন্য প্লেয়ার থেকে অনেক ইনফরমেশন নিতে পারবে, যেমন তার নাম, পয়েন্ট, কই থেকে এসেছে, কতবার কলোনি চেঞ্জ করেছে। আর এই নিয়ম যে অ্যাড করেছে তার নাম হচ্ছে হিজিমে কাশিমো। আর এই হিজিমে কাশিমো কিন্তু খুবই ভয়ঙ্কর, এর বয়স হচ্ছে 400 বছর, একজন পুরুষ, এবং ওর সাথে হাকারের কিন্তু সেই লেভেলে একটা ফাইট রয়েছে, মানে সেই লেভেল বলতে সেই লেভেলের একটা ফাইট হবে হাকারের সাথে। আর এই হাজিমে কাশিমোর ডাক নাম হচ্ছে দ্য গড অফ লাইটেনিং এবং এই ব্যাটায় মারাত্মক পাওয়ার হোল্ড করে। তো যাই হোক, ওর সম্পর্কে আমি আগেই বিস্তারিত বললাম না, যখন আসবে তখনই বুঝতে পারবে। তো যাই হোক, এরপর আমাদের কাশিমোকে দেখানো হয় এবং সে একটা প্লেয়ারকে মেরে ফেলে, কিন্তু আমাদের কাশিমোকে দেখে অনেক হতাশ মনে হয় এবং সে বলে আমি আজ পর্যন্ত যে কয়টা প্লেয়ারকে মেরেছি তারা সব অনেক দুর্বল ছিল, 400 বছর আগের গেমে তো এর চেয়ে ভালো প্লেয়ার ছিল। এবং অলরেডি আমরা দেখতে পাই কাশিমো 200 পয়েন্টের বেশি স্কোর করে ফেলেছিল। আর যেহেতু 100 পয়েন্ট দিয়ে একটা নতুন নিয়ম অ্যাড করা যায়, এর জন্য সে একটা নতুন নিয়ম অ্যাড করেছে। আর কাশিমোর পর বলে ওঠে শকুনা তুই কই? তো যাই হোক, এই কাশিমোর কথা আমরা যেটা বুঝতে পারি, প্রথমত এই শালার পর এর আগে 400 বছর আগে একবার কালিং গেম খেলেছে এবং শকুনার সাথে তার কানেকশন রয়েছে। তো এই কালিং গেমটা নিয়ে তোমাদের কনফিউশন থাকতে পারে। কালিং গেম ব্যাপারটা আমি যেটা বুঝলাম, এটা হয়তো যে প্রতি বছর যে বিশ্বকাপের মতো খেলা হয় তা না, সরসার এটা বিশেষ কোনো উদ্দেশ্যে হয়তো এই গেমটার আয়োজন করে থাকে। আর তোমরা তো জানো এবার এই গেমটার আয়োজন করেছে হচ্ছে কেনজাকো, এবং তার প্ল্যান হচ্ছে কি এক জায়গায় অনেকগুলো সরসারদের আনবে এবং সবার ওই কার্স এনার্জি গুলো, মানে নকল গেটের পাওয়ারই তো এটা, যদিও কাউকে অ্যাবজর্ব করে তারপর ওর মধ্যে চলে আসে। তো নিজেকে আরো বেশি শক্তিশালী করার জন্য মূলত এই কালিং গেমের মাধ্যমে যত সরসার রয়েছে তাদেরকে এক জায়গায় করছে। আর এই কালিং গেমের সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে 200-400-1000 বছরের পুরনো যেসব সরসাররা ছিল যাদেরকে সিল করা হয়েছিল তাদেরকে আবার নতুন করে রিভাইভ করা হয়েছে শুধুমাত্র এই গেম খেলার জন্য। আর এর মধ্যে কিন্তু শকুনাও রয়েছে। আর তোমরা যে কোগানটা দেখতে পাচ্ছ, যেটা একটা শিনিগামি ছোট পাখির মতো উঠছে, এটা ইউজিদের কাছে কেন আসে ওরা এটা বুঝতেই পারে না, কারণ ওরা তো এখনো কালিং গেমে পার্টিসিপেটই করেনি। এবং এই কোগানটা থাকবে হচ্ছে কালিং গেমের প্রত্যেকটা পার্টিসিপেটের কাছে বা প্লেয়ারের কাছে, কিন্তু এখানে তো কোনো প্লেয়ারই নেই। তারপরে এখানে কোগান কেন আসলো? তো এর মানে কি কলোনিতে প্রবেশ না করেও কালিং গেমে পার্টিসিপেট করা যায়? আর এর জন্যই কি ইউজির কাছে এই কোগানে এসেছে? আর তখনই সবার মাথায় একটা চিন্তা আসে, সেটা হচ্ছে শকুনা। মানে হয়তো ওই শকুনার জন্যই ওই কোগান এটা ইউজির কাছে এসেছে, কারণ শকুনা হচ্ছে এই গেমের সবচেয়ে পুরাতন প্লেয়ার এবং 1000 বছর আগে হয়তো শকুনা এবং কেনজাকির মধ্যে একটা ডিল হয়েছিল। আর এই কারণে শকুনা এখন কালিং গেমের পার্টিসিপেটর। তো যাই হোক, তখন ইউজি করে কি ওর কাছে যে কোগানটা বা শিনিগামিটা এসেছে তার কাছ থেকে যতজন কালিং গেমে পার্টিসিপেট করেছে তাদের সবার একটা লিস্ট চায়। এবং কোগানের লিস্ট দিলে সেখানে দেখা যায় সবচেয়ে বেশি পয়েন্ট আছে হচ্ছে কাশিমোর। কাশিমো মানে হচ্ছে ওই ভিলেনটা আর কি। আর সে 200 পয়েন্ট পেয়েছে। তো এর জন্য নতুন একটা নিয়ম অ্যাড করার পরও তার কাছে এখন 100 পয়েন্ট রয়েছে। আর সে টোকিওর 2 নম্বর কলোনিতে রয়েছে। এবং তখন তার আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে 100 পয়েন্টের উপর আরো একজন রয়েছে। একজন হচ্ছে কাশিমো আর আরেকজন হচ্ছে হিগুরুমা। আর এই হিগুরুমা অনেক পাওয়ারফুল। আর এখানে লক্ষ্য হিগুরুমা কিংবা কাশিমো দুইটার একটাও কিন্তু সুবিধা মানুষ না, দুইটাই ভিলেন আর কি। এবং হিগুরুমার সাথে আমাদের ইউজির সেই লেভেলে একটা ফাইট হবে। তো যাই হোক, আমাদের ইউজিরা চিন্তা করছিল
যে ওরা দুজনেই টপ পজিশনে রয়েছে কিন্তু কেউ ভালো মানুষ না, আর এত পয়েন্টের জন্য ওরা না জানি কতজনকে মেরেছে। আর তখন ইজিরা প্ল্যান করে যে তারাও পয়েন্ট বাড়াবে এবং 100 পয়েন্ট হলে তারা একটা নতুন নিয়ম অ্যাড করবে, এবং নতুন যে নিয়মটা অ্যাড করবে সেটা হচ্ছে একজন চাইলে তার পয়েন্ট আরেকজনের সাথে এক্সচেঞ্জ করতে পারবে। তাহলে যেটা হবে 19 দিনের মধ্যে তোমার পয়েন্ট বাড়াতেই হবে, তা না হলে যে তোমাকে মেরে ফেলা হবে সেই শর্তটা পূরণ হয়ে গেল। ধরো আমি একজনকে মারিনি, তো আমি কোনো পয়েন্ট পাইনি, তো তুমি আমাকে 5 পয়েন্ট দিলে, তো এইভাবে হবে কি পয়েন্ট পরিবর্তন হওয়ার শর্তটাও পূরণ হলো এবং কাউকে মারতেও হলো না। আর তখন মেগুমি আরেকটা কথা বলে, সে বলে আমরা আরো একটা নিয়ম অ্যাড করতে পারি, সেটা হলো যদি কোনো প্লেয়ার 100 পয়েন্ট করে তাহলেই সে চাইলেই কালিং গেম থেকে বেরিয়ে যেতে পারবে। মানে হালার পুত্ররা এখনো খেলাই শুরু করলো না, মানে গাছে না উঠতে এক কান্দে, ওদের 100 পয়েন্ট হয়ে গেছে, 100 পয়েন্ট পাইলে কি করবে সেটার চিন্তা করতেছে। তো যাই হোক এরপর আরো চিন্তা করে আমাদের অবশ্যই অ্যাঞ্জেলকে খুঁজতে হবে যাতে গোজোকে সিল থেকে মুক্ত করানো যায়। তো এখানে ওরা মূলত হানার কথা বলছে, আর হানাকে বলা হয় হচ্ছে অ্যাঞ্জেল। তো যাই হোক এরপর আরো সিদ্ধান্ত নেয় যেহেতু কাশিমো আর হিগুরুমা ওরা দুজন সর্বোচ্চ পয়েন্ট পেয়ে রয়েছে, তো আমরা গিয়ে ওদেরকেই টার্গেট করবো, আর ওদেরকে মেরে ফেললে আমাদের ইনস্ট্যান্টলি আমাদের হাতে 200 পয়েন্ট চলে আসবে এবং আমরা দুইটা নিয়ম অ্যাড করতে পারবো যে নিয়মটার কথা আমরা বলেছিলাম। আর আমরা কোনো সাধারণ মানুষ বা সাধারণ সর্সারদের মারতে চাই না, আর যেহেতু কাশিমো আর হিগুরুমা দুইটাই শয়তান, ওদেরকে মারলে আমাদের কোনো সমস্যা নেই, উল্টো আমরা 200 পয়েন্ট পাবো। আর এই হারামজাদারা 200 পয়েন্ট পাওয়ার জন্য না জানি কতজনকে মেরেছে, আর এখানে আরেক চ্যাপ্টার শেষ হয়ে যায়। তো এরপরে 159 নম্বর চ্যাপ্টার যখন শুরু হয় তখন আমাদের এই চ্যাপ্টারে মূলত হিগুরুমার ব্যাক স্টোরি দেখানো হয়, যে সে কি টাইপের মানুষ, তার উদ্দেশ্য কি, মানে হালকা পাতলা অতীত দেখানো হয়। তো এই চ্যাপ্টারে আমরা দেখতে পাই একটা খুনের কেসের ইনভেস্টিগেশন সম্পর্কে আমাদের বলা হচ্ছে, তবে আমরা এখানে জাস্ট শর্টকাটে মেন কাহিনী জানবো। মানে এখানে অনেক আজেরা বাড়তি পেছাল বলা হয়েছে যেগুলো আমাদের জানার প্রয়োজন নেই, আর কেন প্রয়োজন এটা তোমরা একটু পরে বুঝতে পারবে, আমি শর্টকাটে তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি। তো এই চ্যাপ্টার শুরুতে আমাদের বলা হয় হিরোগুমা বেসিক্যালি একজন উকিল, আর সে এখন একটা কেস লড়ছে, তার ক্লায়েন্টের নাম হচ্ছে কেইটা, আর কেইটার উপর একটা খুনের অভিযোগ করেছে। কিন্তু হিরোগুমা বিশ্বাস করতো কেইটা আসলে কোনো খুনি নয়, অ্যাকচুয়ালি হয়েছে কি একটা বাড়িতে দুজন মানুষকে ছুরি দিয়ে কেউ খুন করেছে, আর কেইটা কোনো একটা কারণে সে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সেই লাশ দুটিকে দেখতে পায় আর ভয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু পুলিশরা ওকে দেখে খুনি মনে করে সন্দেহ করে আটক করে। তো এরপর হিগুরুমার কাছে কেসটা আসে, আর কেইটা সব ঘটনা হিগুরুমাকে খুলে বলে এবং কেইটা বারবার বলতে থাকে আমি নির্দোষ, আমি কোনো খুন করিনি। কিন্তু যেহেতু খুনিকে সরাসরি ওখানে পাওয়া গিয়েছে এই জন্য কেসটা সরাসরি কোর্টে চলে যায়, আর কেইটাকে নির্দোষ প্রমাণ করার জন্য হিরোগুমা কোর্টে 2টা ট্রায়াল পায়, মানে হিরোগুমার কাছে 2টা সুযোগ রয়েছে এবং এই 2টা সুযোগের মধ্যে তাকে কেইটাকে নির্দোষ প্রমাণ করতে হবে। কিন্তু প্রথম ট্রায়ালেই দেখা যায় হিগুরুমা কেইটাকে নির্দোষ প্রমাণ করতে পারে, কারণ কেইটাকে খুনের ওখান থেকে ধরা হয়েছে ঠিক আছে, কিন্তু ও যে বাসাতে গিয়েছিল বা ওখানেই ছিল বা মেরেছে এরকম সরাসরি কোনো প্রমাণ বা চিহ্ন পুলিশ দেখাতে পায়নি। তো এই জন্য দ্বিতীয় ট্রায়াল আসার আগে হিগুরুমা করে কি কেইটার সাথে দেখা করে, আর কেইটা তাকে ধন্যবাদ জানায় যে প্রথম ট্রায়ালেই তাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় একজন উকিল একজন মানুষের জীবনকে ভালো করে দিতে পারে, খারাপও করে দিতে পারে, এবং উকিল যদি দক্ষ হয় তাহলে নির্দোষকে দোষী আর দোষীকে নির্দোষ বানিয়ে দিতে পারে। তো হিগুরুমা তখন বলে আমি কাউকে বাঁচাতে চাই না, কিন্তু আমি চাই সবাই সত্যটা জানো। কিন্তু তখনই দেখা যায় দ্বিতীয় ট্রায়ালেই কেইটাকে দোষী সাব্যস্ত করা হয় এবং কেইটাকে যাবজ্জীবনে কারাদণ্ড দেওয়া হয়। তো এটার কারণে হিগুরুমা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে জানতো কেইটা নির্দোষ, সে কোনো খুন করেনি। তো যাই হোক ট্রায়াল শেষে সবাই চলে যেতে থাকে, আর তখন হিগুরুমা এসে দাঁড়ায় এবং হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারে আর সবাইকে সেখানে দাঁড়াতে বলে এবং বলে এখানে আরেকটা নতুন ট্রায়াল করা হবে। আর তখনই আমরা দেখতে পাই তার পেছনে একটা শিকিগামি দাঁড়িয়ে রয়েছে, আর আমি দুঃখিত বারবার শিকিগামিকে শিনিগামি বলি, বাট শিনিগামি বলতে আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক এই শিনিগামিটা একটা ব্যালেন্স স্কেল নিয়ে দাঁড়িয়েছিল, আর এখানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তো এখানে আমাদের বলা হয় হিগুরুমা হচ্ছে এমন একজন মানুষ যে সবসময় জাস্টিস চায় এবং ইনোসেন্ট মানুষদের বাঁচাতে চায়, আর এখানে মেইনলি আমাদেরকে হিগুরুমার শিনিগামের একটা লুক দেখানো হয়, এটাই হয়তো ওর পাওয়ার হবে আর কি। আর এখানে আমাদের দেখানো হয় হিগুরুমার পার্সোনালিটি কেমন, আর এখানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। আর পরের চ্যাপ্টার থেকে আমরা আবার বর্তমান কাহিনীতে চলে আসবো এবং কালিং গেমের বাকি কাহিনীগুলো জানবো। তবে এই চ্যাপ্টারটি কোনোভাবেই পরবর্তী চ্যাপ্টারের সাথে কানেক্টেড নয়, শুধুমাত্র আমাদের হিগুরুমার অতীতের জীবন দেখানো হয়েছে। আর পরবর্তী পর্বতে হয়তো আমরা দেখতে পাবো যে কিভাবে এইটাকে নির্দোষ প্রমাণ না করতে পেরে ওর জীবনটা বদলে গিয়েছে। তো আমরা কিন্তু হিগুরুমাকে ভিলেন জেনেছি, কিন্তু হিগুরুমার যখন ব্যাক স্টোরি জানলাম তখন কিন্তু হিগুরুমার প্রতি আমাদের একটা আবেগ চলে এসেছে যে ব্যাচের অ্যাকচুয়ালি ভালো মানুষ। কিন্তু এখন প্রশ্ন হলো এই হিগুরুমা কালিং গেমে কোন দলের পক্ষে থাকবে, আমাদের ইউজিদের পক্ষে থাকবে নাকি ভিলেনদের পক্ষে থাকবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর জুজুৎসু কাইজেনে এই কালিং গেমটা হতে চলেছে মনে করে একটা ধুমধারাক্কা ডিজে গানের মতো, প্রত্যেকটা পর্বে সেই লেভেলের এনজয় করবে। তো যাই হোক আমি বিদায় নেব, তবে যাওয়ার আগে ঢাকার যে ডান্স এরিট ফুল গানটা রয়েছে সেই গানটা আমি প্লে করে দিচ্ছি, আমি যাচ্ছি আর তোমরা গানটা এনজয় করো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। Pagretti, to deixa sua bunda, to tanta pata, 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 pata.